হারামাইন হজ গ্রুপ আপনার হজ যাত্রার বিশ্বস্ত সঙ্গী। হারামাইন হজ গ্রুপ আপনার হজ যাত্রার বিশ্বস্ত সঙ্গী। হারামাইন হজ গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের উমরা হজ ট্রেনিং প্রোগ্রামের উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত উমরা যাত্রীগণ, সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের প্রোগ্রাম শুরু করার কথা ছিল সকাল 10টায়। শীতের দিন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। সঙ্গত কারণেই, শীতের দিনের কারণেই আমরা প্রোগ্রামটা 11টায় শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি খুবই ভালো লাগছে আমাদের। আমরা আমাদের আজকের ট্রেনিং প্রোগ্রামের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে আমরা শুরু করব। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুর রহমান শাহিন ভাই। আমি কারি আব্দুর রহমান শাহিন ভাইকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। শরীফ সাহেবকে এই পর্যায়ে আমি আপনাদের সামনে আমাদের যে পুরা সফরের যে শিডিউল সেটা আপনাদের সামনে পেশ করব আর কি, এবং আপনাদের হাতে হাতেও কপি দিয়ে দেব। এটা অবশ্যই সাথে নেবেন আপনারা। পরে পরে নেন, আগে একটা করে দিয়ে দেন। হাজিদের আগে দেন। হ্যাঁ, দেন দেন, ওদিকে একটা রাখেন, একটা রাখো আগে, ওদিকে দিয়ে আসো। হ্যাঁ, আমরা আজকের এই ট্রেনিং প্রোগ্রাম 2টা সেশন করেছি। একটা সেশন আমাদের এই সফর সম্পর্কে আলোচনা হবে, কয় তারিখে আমরা যাব, কয় তারিখে আসবো, কোন কোন জায়গায় কী কী করব, এটা আলোচনা হওয়ার পরে এরপরে আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে। আর একটা সেশন হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন, যেখানে উমরা কিভাবে করবেন, আমরা যেহেতু উমরা করতেই যাচ্ছি, উমরা ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, এরম পড়বেন কোথায়, এগুলো সম্পর্কে আলোচনা হবে। হুজুর আলোচনা করবেন, এটা খাবার দাবারের পরের পার্টে, বুঝতে পারছেন? এখন আমরা আমাদের যাত্রা শুরু থেকে, দেখেন আমাদের হজের ধাপ সমূহ দেওয়া আছে। আমাদের যাত্রা শুরু করব কিভাবে, মদিনা পর্ব, মক্কা পর্ব, বিদায় এবং প্রত্যাবর্তন, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে সবাই হাতে শীট পাইছেন? আর একজন দিয়ে দাও। প্রোগ্রাম শুরুর আগে আমার পরিচয়টাই দেওয়া হয় না, অনেকেও চেনেন। আমি পরিচয়টা দিই, আমার নাম মোহাম্মদ বিপ্লব হাসান বায়েজিদ, আমার বাসা ধানগড়ায়। আমি বাংলাদেশ হজ মিশন মক্কাতে আইটি এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতাম 2010 থেকে 17 সাল পর্যন্ত। এরপরে দেশে আসার পরে বিভিন্ন ব্যবসায় যুক্ত হই, পাশাপাশি হজ উমরা নিয়ে
কাজ করতেছি এবং আজকে এই অবস্থানে। তো আমরা আমাদের আলোচনা এখনই শুরু করতে যাব। তার আগে এটা একটু পরে পড়বেন, আমার আলোচনার সাথে সাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনাদের এখানে ঢোকার সময় একটা করে খাম দেওয়া হয়েছে। ওই খামটা কিসের খাম দেখছেন খুলে সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আমাদের যাওয়ার এখনও প্রায় 2 সপ্তাহ আগে আমরা আমাদের ভিসা পেয়ে গেছি। যেটা অনেক এজেন্সি ভিসা জটিলতায় পড়ে, ভিসা জটিলতা হয়, ভিসা ঠিক মতো পাওয়া যায় না, হয়তো 50 জন ভিসা করতে দিছে, 4 জনের হয় না, আটকে গেছে, পরে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের এই সফরের টোটাল 80 জন আমরা আছি, সবার ভিসাই হয়ে গেছে, কারো ভিসা পেন্ডিং নাই এবং আপনাদের সবাইকে ইতিমধ্যে ভিসার কপি দিয়ে দেওয়া হয়েছে। আমরা স্টার্ট করতেছি যাত্রা শুরু থেকে। আমাদের যাত্রা শুরু হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আপনারা বাস কাউন্টারে আসবেন, আমরা যাত্রা শুরু করব। যারা দূরের হাজি তারা 13ই জানুয়ারি মঙ্গলবার তারা ঢাকায় চলে যাবেন। যারা দূরের আছেন ওনারা নিজ দায়িত্বে চলে যাবেন। এবং আমাদের সিরাজগঞ্জ বগুড়ার যারা আছি আমরা 14 তারিখে রওনা হব। 13 তারিখ রাত্রেই রেডি হয়ে থাকবেন। দেখেন লেখা আছে, এখন শিডিউল ধরেন, 13 তারিখ মঙ্গলবার ট্রলি ব্যাগ ও হ্যান্ড লাগেজ রেডি রাখা। ট্রলি ব্যাগ হ্যান্ড লাগেজ রেডি রাখা তার মানে এই যে ট্রলি ব্যাগ যেটা আছেন এর ভিতরে সব মালামাল আপনি রাত্রেই গোছায় রাখবেন বা 13 তারিখে গোছায় রাখবেন। হ্যান্ড লাগেজ কোনটা নেবেন ওটা রেডি রাখলেন। শুকনো খাবার সাথে নেবেন। শুকনো খাবার বলতে আমাদের আপনি যখন বাড়ি থেকে বের হবেন, বের হয়ে আমরা প্রথমেই মদিনায় যাব। মদিনাতে যাওয়ার আগ পর্যন্ত অনেক লম্বা একটা সময়। আমরা মদিনাতে পৌঁছাবো রাত 1টায়। তাহলে আপনি তো বের হবেন, আমরা এখান থেকে রওনা দেবো ইনশাল্লাহ ভোর 5টায়। 5টা থেকে রাত 1টা পর্যন্ত, এর মধ্যে আমরা দুপুরে একটা লাঞ্চ দেব। একটা খাবার আপনারা শুকনা খাবার বলতে আপনারা রুটি নিতে পারেন, রুটি নেবেন, মাংস দিয়ে ভেজে নিলেন, বা আপনার আপেল, কমলা, কলা, পেয়ারা এই জাতীয় খাবার নেবেন সাথে। আমাদের ভোর 5টায় গাড়ি ছাড়বে বগুড়া থেকে। বগুড়া থেকে ভোর 5টায় গাড়ি ছাড়বে। বগুড়া থেকে কে আসবেন? আপনারা 3 জন 4 জন আছেন না, 5-6 জন আছেন। আচ্ছা আচ্ছা, বগুড়া থেকে ভোর 5টায়, একটু হাত নামান, ভোর 5টায় 5টা 5-এ যারা আসবেন গাড়ি নিজ দায়িত্বে আসতে হবে। বগুড়া ঠনটনিয়া থেকে ভোর 5টায় গাড়ি ছাড়বে। আপনাদের শেরপুরে আসলে আপনাদের সাথে যোগাযোগ করা হবে ধরেন 5:30টায়। 5:30টার পরে যদি 10 মিনিটও দেরি হয় আপনার নিজ দায়িত্বে এয়ারপোর্টে আসতে হবে। গাড়ি ওয়েট করবে না, আপনার ওয়েট করতে হবে, আপনাদের ওয়েট করতে হবে, গাড়ি ওয়েট করবে না। কারণ আমাদের 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছাতেই হবে, বুঝতে পারছেন? আমরা ইনশাল্লাহ 10টার মধ্যে এয়ারপোর্টে প্রবেশ করব। এয়ারপোর্টে প্রবেশের পরে আমরা একত্রিতভাবে সবাই এয়ারপোর্টে ঢুকবো। এই দেখেন, এই যে এইভাবে আমরা লাইন ধরে ঢুকবো এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের বাইরে সবাই একসাথে ঢুকবো। যখন আপনার বিচ্ছিন্ন হয়ে যাব তখন দেখা যাবে যে আপনি যা ভয় পেয়ে যাবেন, কীভাবে কোন গেট দিয়ে ঢুকবো, কীভাবে ঢুকবো। এই জন্য দলবদ্ধভাবে যাবেন, দলছুট হবেন না। তো আমরা ভোর 5টায় রেডি থাকবেন সবাই, আগের দিন সব রেডি থাকবেন। ভোর 5টায় গাড়ি ছাড়বে। ওই গাড়ি শেরপুর দিয়ে, বগুড়া বাজার দিয়ে, এখান দিয়ে আমরা সিরাজগঞ্জ দিয়ে বের হয়ে যাব, অথবা যদি রোড দিয়ে যায়, যেটা যায় যাবো, এই পর্যন্ত গাড়ি আসবে। আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো যে কয়টায় গাড়ি ছাড়বে। হ্যাঁ তাই দিতে আমার 10টার মধ্যে এয়ারপোর্টে পৌঁছে দেবে। আমরা 5 ঘন্টার সময় হাতে নিচ্ছি, যদিও ঢাকা যাইতে বর্তমানে 3-3.5 ঘন্টা 4 ঘন্টা লাগে, 1 ঘন্টা বেশি সময় নিচ্ছি। ঠিক আছে, আপনাদের কি সমস্যা হবে 5টায় যাইতে? আমরা ফজরের নামাজ রাস্তায় পড়ে নেব। আমাদের বোর্ডিং হবে। আমরা এয়ারপোর্টে প্রবেশ করার পরে যে মালামাল সব নিজ দায়িত্বে রাখবেন। যার যার মালামাল, যার যার লাগেজ তার কাছে রাখবেন। একজনের তা মোয়াল্লেমের কাছে দিবেন না। আমরা গাইড হিসেবে যাব 3 জন। আমি আছি, অলিল্লাহ হুজুর আছে, জহরুল ভাই আছে, দাঁড়ান। আমরা 3 জন আছি গাইড হিসেবে। সার্বক্ষণিক আপনাদের সাথে থাকবো, কোনো সমস্যা নাই। এখন আপনার লাগেজ যদি বলেন গাইড সাহেব আপনি ধরেন, কারণ আমার লাগেজও তো আছে। একজন কয়জনের লাগেজ ধরবে? 2-3টা তো নিতে পারবে না। যার জন্য যার যার লাগেজ তার নিজ দায়িত্বে রাখবেন। বিমান ছাড়বে আমাদের। প্রথমে যখন আমরা বিমানে যে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো,
গেটে ঢোকার পরই এই লাগেজগুলো স্ক্যান করে নেবে, এই লাগেজের ভিতরে অবৈধগুলো মালামাল আছে কি না এগুলো চেক করে নিয়ে আপনাকে বলবে যে এই সাইডে বসেন। বসার পরে আমাদের বোর্ডিং হবে। বোর্ডিং বলতে এই লাগেজগুলো আমরা বিমানে ওঠানোর জন্য বেল্টে দিতে হয়, লাগেজ বেল্টে দিতে হয়। এটা যখন আমরা বেল্টে দেবো এটাকে বলে বোর্ডিং বলা, বোর্ডিং করা। বিমানের যখন বোর্ডিং হবে এই লাগেজগুলো নিয়ে নেবে, বোর্ডিং আমরা দিয়ে দেবো, ওরা আপনাকে 2টা টোকেন দেবে যেটাকে বলে বোর্ডিং পাস, যেটা সারা বিমানের ভিতরে আপনি উঠতে পারবেন না। এটা আমরা সাথে থেকেই করে দেবো, আপনারা শুধু আমাদের সাথে লাইনে দাঁড়া থাকবেন, আপনার কিছু করা লাগবে না। বোর্ডিং হওয়ার পরে কে কার পাশে বসবেন, কে কোথায় সিট নেবেন ওই বোর্ডিংয়ের সময় নির্ধারণ হবে। পরে এসে বলবেন যে আমাকে একটু ওনার পাশে দেন, হবে না। বোর্ডিং করার সময় ওখানে বলতে হয় যে ভাই আমাদের এই 5 জনকে একসাথে দেন, আপনার যার সাথে যার মিল আছে, হাজব্যান্ড ওয়াইফ আছেন তো আমাদের পাশাপাশি দিয়েন। কেউ যদি জানালার পাশে বসতে চান যে আমাকে একটু জানালার পাশে দিয়েন, বুঝতে পারছেন? ওইটা বোর্ডিং করার সময় হবে। আচ্ছা, বোর্ডিং শেষ হওয়ার পরে আমরা ইমিগ্রেশনে যাব, যেখানে আপনার পাসপোর্টে সিল মারা হবে যে আপনি যে বাংলাদেশ ত্যাগ করতেছেন, আপনার পাসপোর্টে সিল মেরে দেবে যে হ্যাঁ এই লোক বাংলাদেশ ত্যাগ করলো। ওখানে পুলিশ কিছু জিজ্ঞেস করতে পারে, বললে ভাই বাসা কোথায়, কি করেন, কোথায় যাচ্ছেন, এই 3টা প্রশ্নই করবে, এর বাইরে কিছু করবে না। বলবেন উমরায় যাচ্ছি। বাসা কোথায় বলবেন বগুড়া বা সিরাজগঞ্জ বললেন। আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা ঢাকা এয়ারপোর্টে ঢোকার আগে আপনাদের সবাইকে, যেহেতু আমরা সকালে যাব, সকালে হয়তো কোনো হোটেলে নাস্তা করে নেব এবং আমাদের বিমান ছাড়বে বিকাল 3:45-এ। 3:45-এ বিমান ছাড়বে। এয়ারপোর্টের ভিতরে খাবার খুব এক্সপেন্সিভ। আমরা দুপুরের খাবার বাইরে থেকে নিয়ে ঢুকবো, সবার ঢোকার সময় সবার হাতে দিয়ে দেবো, দুপুরে লাঞ্চ দিয়ে দেবো। হ্যাঁ, আমরা ইমিগ্রেশন শেষে আমরা খাবার খেয়ে নেব, মানে ধরেন 2টার দিকে আমরা খাবার খেয়ে নিলাম বা 1:30 দিকে আমরা খাবার খেয়ে নিলাম। হ্যাঁ, জোহর পরে আমরা খাবার খেয়ে নেব। ইমিগ্রেশন শেষ করে ভিতরে মসজিদ আছে, আমরা নামাজ পড়ে নেব, খাবার খেয়ে নেব। খাবার খেয়ে নিয়ে বিমানে ওঠার জন্য আমরা রেডি। আচ্ছা, আমাদের বিমান ছাড়বে 3:45-এ। আমরা যেহেতু কানেক্টিং ফ্লাইটে যাচ্ছি, আমাদের বিমানের নাম হচ্ছে এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগো বলে, ইন্ডিগো এয়ারলাইন্স। তো ইন্ডিগোতে আমরা বিমান ছাড়বে 3:45-এ। আমরা ইন্ডিয়াতে মুম্বাইয়ে যাব। মুম্বাই এয়ারপোর্টে বিরতি হবে 3 ঘন্টা 25 মিনিট মুম্বাই এয়ারপোর্টে। আচ্ছা, আমরা যে প্লেনে যাচ্ছি এই প্লেনে গত বছর আমরা একটা খাবার নিয়েছিলাম, ওখানে ওরা একটা রোল দিয়েছিল, রোলের ভিতর শুয়ারের মাংস ছিল, যার কারণে এবছর আমরা খাবার নেই নাই। এটা ইন্ডিয়ার বিমান, খাবারটাই নেই নাই, আমরা খাবারটা দিচ্ছি। বিমানের খাবার তো আমরা এয়ারপোর্টে দিয়ে দিলাম ঢোকার সময়। আর নাস্তা পানি যেগুলো আপেল কমলা এগুলো আমরা আপনাদের নাস্তা আকারে দিয়ে দেবো, যেটা আমরা মুম্বাইয়ে নামার পরে আপনারা নাস্তা খেয়ে নেবেন। পাশাপাশি বাড়ি থেকে অবশ্যই রুটি সাথে নেবেন, রুটি বানায় নেবেন, আটার রুটি বা চাউলের রুটি, সাথে মাংস টাংস ভেজে নিলেন বা ভাজি টাজি, যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার যেটা ইচ্ছা। কারণ আপনাকে মুম্বাই এয়ারপোর্টে নামার পরে ওখানে 3 ঘন্টা বিরতি, এর মধ্যে কিন্তু খাবার নাই। খাবার তো দুপুরে খাইয়ে উঠলেন, আর মদিনাতে যায় খাওয়া, তো মদিনাতে আমরা রামবো তো রাতে 1টায়। তো আপনারা শুকনো খাবারটা সাথে নেবেন, যেন মুম্বাই এয়ারপোর্টে যে আমরা খাইতে পারি, ঠিক আছে? আর প্লেনের ভিতরে আমরা কোনো খাবার নেই নাই, প্লেনে খাবার নেই নাই, আমরা নিজেরাই খাবার দিচ্ছি। প্লেনের খাবারগুলো অনেকে খাইতে পারে না, এর আগে যারা গেছেন ওরা বিরিয়ানি দেয় বেশি, মানে আমরা অভ্যস্ত না আর কি, কাচ্চি বিরিয়ানি বা চাইনিজ টাইপের খাবার অভ্যস্ত না। আর কত বছর যখন ইয়ার মাংস পাওয়া গেছে তখন আমরা টোটালি বাদ দিয়ে দিছি। আমরা সৌদিতে পৌঁছাবো রাত 1:10-এ, মদিনাতে 1:10-এ পৌঁছাবো। আমাদের গাড়ি রেডি থাকবে, এই যে বাস আমাদের রেডি থাকবে, বগুড়া থেকে বাস রেডি থাকবে। আর এটা হলো বিমানের ভিতরে সিট কিন্তু খুব চাপাচাপি, বাসের চেয়েও চাপাচাপি, আরামদায়ক সিট না, বিমানের সিট, এই যে বিমানের সিট, আর কি, এই যে বিমানের সিট। আচ্ছা, দেখেন আমরা তাহলে ডে বাই ডে আসি। হ্যাঁ, তাহলে 14 তারিখে আমাদের যাত্রা শুরু যেটা ছিল আমরা তো এই পর্যন্ত শেষ করে দিলাম। তাহলে আমি একটু রিভিউতে আসি। ভোর 5টায় আমাদের গাড়ি ছাড়বে, এর আগে রেডি হয়ে আসবেন। যারা দেরি করবেন নিজ দায়িত্বে ঢাকা যাবেন, কথা ক্লিয়ার, ঠিক আছে? আপনি বলবেন যে আসতেছি, ব্যাগ থুয়ে আসছি, পাসপোর্ট রেখে আসছি, ওগুলো এক্সকিউজ শোনার সময় নেই, কারণ আপনার একার কারণে পুরো টিম ক্ষতিগ্রস্ত হবে। আর আপনাদের পাসপোর্ট যারা আমার কাছে জমা দিয়েছেন আমার কাছেই থাক,
এর আগে একজন হাজি সাহেব বাড়িতে পাসপোর্ট রেখে গেছিল। যাদের পাসপোর্ট মানে গাড়িতে আসার আগে অবশ্যই পাসপোর্ট চেক দেবেন, পাসপোর্ট আছে কিনা। মানে পাসপোর্ট আপনার কাছে থাকলে আপনার কোনো সমস্যা নাই, কারণ আপনি ঢাকায় গেলেন পাসপোর্ট রেখে গেছেন, তাহলে আপনার যাত্রা মিস হয়ে যাবে। হ্যাঁ, আমার কাছে যেগুলো আছে ওটা তো সমস্যা নেই, ঠিক আছে। যেগুলো আপনাদের কাছে আছে আপনারা বাসে ওঠার সময় অবশ্যই এই বিল্ডিংয়ের ভিতরে, আমরা এটা ভিতরে ঢুকতে দেবেন, আগে ঢুকতে দিত। ওই যে বাঙালি জায়গা করে কি ওটা ধরে চুমা খায়, ঘষে ঘষে একটু নিয়ে আসে, এই জন্য এটা বন্ধ করে দিচ্ছে, ক্লোজ করে দিচ্ছে। বাইরে থেকে দেখতে হবে, হজের সময় তো যাওয়াই লাগবে। এটা আরাফার ময়দান, 3 মাইল দৈর্ঘ্য 3 মাইল প্রস্থ। এটা কি আমাদের সময় এটা প্রস্থ হয়ে যাবে আটার খামির মতো, যতটুকু হওয়া দরকার ততটুকু হয়ে যাবে। মিনাতেও বাংলাদেশ হজ মিশনের হজ ক্যাম্প আছে, যেখানে আমি চাকরি করছি আগে। মিনাতে হাজিদের সুযোগ সুবিধা, হাজিরা অসুস্থ হয়ে পড়ে, হারায় যায়, এটা বাংলাদেশ হজ মিশন, বাংলাদেশ গভর্নমেন্ট একটা বিশেষ ব্যবস্থা রাখছে আর কি হাজিদের সুবিধার্থে, সকল হাজির জন্য। মক্কার মোটামুটি ঐতিহাসিক স্থানসমূহ ঘোরা শেষ। এরপরে আসবো আমরা তায়েফ আর জেদ্দার ঐতিহাসিক স্থান। তায়েফের খরচ নিজ খরচে, বদরের খরচ নিজ এবং জেদ্দার খরচও নিজ। তায়েফের আমরা যাব আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ, কবর, লাইব্রেরি, বুড়ির বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই কাফেররা যে পাথর মারতে চাইছিল পাথর পড়ার স্থান, পাথরও দেখবো আমরা। হ্যাঁ, তায়েফে মসজিদে আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত হওয়ার স্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানের আনার খাইছিল ওই আনার বাগানের স্থান। আনার এখনও আছে কিন্তু ওই গাছ নাই, অন্য গাছ। মসজিদে আদ্দাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সফরে যিনি প্রথম ইসলাম গ্রহণ করছিলেন। আর জেদ্দাতে আমরা যাব গাড়িতে যাব নিজ খরচে, মসজিদে কেসাস যেখানে গরদান দেয়, যে মসজিদে আলোচনা হয়, যেখানে ফয়সালা হয়, শিরচ্ছেদের স্থান দেখবো, বিচারালয় দেখবো। বিবি হাওয়ার কবর আছে জেদ্দাতে, মেইন হচ্ছে বিবি হাওয়ার কবর, সমুদ্র সৈকত, লোহিত সাগর, এখানে আমরা যাব। এবং গোল্ড বা পাইকারি মার্কেট, যারা গোল্ড কিনবেন বা পাইকারি কিছু কেনাকাটা করবেন, এই মার্কেটে আমরা যাব। মঙ্গলবারে আমরা মক্কার গাড়িতে যাওয়ার পরে দেখেন বুধবারে ছিল হেরা গুহায় উঠা। আমরা প্রথম দিন হেরা গুহায় দেখে আসব। বুধবার সকালে ফজর পরে যারা হেরা গুহায় উঠতে চান 2100 ফুট উপরে, তারা আমার সাথে যাবেন, বা হুজুর আছে, জহুরুল ভাই আছে, আমাদের সাথে যাবেন। এখানে যাওয়ার সময় খরচ আপনার, আসার সময় খরচ আপনার, গাড়ি ভাড়া। যারা উঠতে চান 10 রিয়াল 5-10 রিয়াল করে ভাড়া নেবে আর কি। যারা উঠতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ওখানে যাওয়ার পরে আমরা বলে দেব, প্রথম দিন তো আমরা হেরা গুহায় বাসে যাব, বলে দেবো যে কালকে কারা কারা হেরা গুহায় উঠবেন 2100 ফুট উপরে। যারা উঠবেন নামের লিস্ট দেন, ফজর পরে আমরা যাব। বৃহস্পতিবারে আমরা তায়েফে যাব, বৃহস্পতিবার। শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়বো, ইচ্ছা দিন ঘোরাফেরা করব। শনিবারে 24 তারিখ জেদ্দাতে যাব। রবিবারের দিন আরও যদি কারো কেনাকাটা বাকি থাকে, রবিবারের দিন আপনারা যাবতীয় শপিং রবিবারে করবেন। সোমবারের দিন লাগেজ টাগেজ আমাদের সব রেডি করে আমরা ফজর পরে নিচে নামায় দেবো, দেশের উদ্দেশ্যে রওনা দেবো। 27 তারিখ ইনশাল্লাহ আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছাবো। ঢাকা এয়ারপোর্টে আমাদের সকাল 8টায় বাস রেডি থাকবে, বা এয়ারপোর্টের ফ্লাইট অনুযায়ী আমাদের বাস রেডি থাকবে। আপনারা এখান থেকে আমরা যেভাবে বাসে নিয়ে যেতেছি, আসার সময় বাসে নিয়ে আসবো। হয়তো এলাকায় আসতে আসতে 2টা-3টা বাজতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনারা উমরা যতদিন থাকবেন মক্কাতে, প্রতিদিন অন্তত সর্বনিম্ন হলে একটা করে তাওয়াফ করবেন। যে কয়টা পারেন একটা করে চেষ্টা করবেন, একটা যেন মিস না হয়। হয়তো ফজর পরে করলেন, কেউ হয়তো আসর পরে করতে পারেন। সবচেয়ে সুবিধা হলো আপনারা আসর পরে যাবেন একবারে প্রিপারেশন নিয়ে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে রুমে চলে আসবেন। তাহলে আসর পরে একটা তাওয়াফ করলেন, মাগরিব পরে একটা করলেন, এশা পরে একটা করে চলে আসলেন, তাহলে 3টা হয়ে গেল। আর ফজর পরে নামাজ পড়ে চলে আসবেন, এসে খাওয়া দাওয়া করে ঘুমাবেন, 11টা পর্যন্ত ঘুমাবেন। তাহলে শরীরে তো আবার টেকান লাগবে। হয়তো একটা না 3-4 দিন করলেন, করে অসুস্থ হয়ে পড়লেন 3-4 দিন, তাহলে তো নামাজই পড়তে পারবেন না। টোটাল 14 দিন। আমরা তো যাচ্ছি 14 তারিখে, আসতেছি 27 তারিখে। ওখানে থাকা 12 রাত, মদিনাতে 3 রাত, মক্কাতে 9 রাত। জি আচ্ছা, এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এরপরে একটা মেডিসিন আছে, ওটা আমি দেবো সর্বশেষ, সবার হাতে দিয়ে দেবো, যে ওইখানে যায় কী কী সমস্যা হতে পারে। ওই সমস্যাগুলো আপনাদের কাছে থাকবে,
আপনি আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিলেন। আচ্ছা, এটার ভিতরে আর কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। নাই না? আচ্ছা, তাইফের কিছু দর্শনীয় স্থান আছে। তাইফ কিন্তু একদম সবুজ শ্যামল, সব আবাদ হয় তাইফে। মক্কাতে তেমন আবাদ বসত হয় না, সব তাইফে আবাদ বসত, সব তাইফে হয়। এই যে তাইফের বুড়ির বাড়ি, এই যে এটা হলো বুড়ির বাড়ি, এই যে এটা বুড়ির বাড়ি। হ্যাঁ, এই যে এখান থেকে কিছু নাই। হ্যাঁ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারছিল এই যে এখান থেকে, এই যে এই পাথর, এই পাথর। হ্যাঁ, এখানে আমরা নিয়ে যাব, আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ। উটের খামারেও যেতে পারবেন জেদ্দাতে যাওয়ার সময়, উটের খামারে উটের দুধ খাইতে পারবেন। এটা হলো গত বছর আমাদের একটা চুক্তি ছিল সৌদি মোয়াল্লেমের সাথে। উটের মাংস তো এবার আসতেছে, খাবার দাবারে আসতেছে। আমাদের খাবার 3 বেলা খাবার পাবেন আপনারা, 3 বেলা খাবার পাবেন। সকালে রুটি থাকবে, সকালে ভাত নাই, ওই দেশে সকালে কোনো ভাত নাই, সকালে রুটি, এর সাথে সবজি বা ডাল, ডিম থাকবে সাথে। আর দুপুরে সাদা ভাত, সাথে মাংস, এটা গরুর মাংস হতে পারে, উটের মাংস, খাসির মাংস, দুম্বার মাংস, সাথে সবজি, ডাল, সালাদ। আর রাত্রে মাছ আইটেম, সাদা ভাত, মাছ, এটা চিংড়ি হতে পারে, কাসকি মাছ হতে পারে, রুই মাছ হতে পারে, রূপচাঁদা হতে পারে, ডিম হতে পারে। ডিম হলে ওই দেশে আবার ডবল ডিম দেয়। আর হ্যাঁ, যে যা খাবেন না আমাকে জানাতে হবে আগে যে আমি গরুর মাংস খাই না, তাহলে আপনি গরুর মাংস আপনাকে দেওয়া হবে না। পরে আবার গরুর মাংস খাবেন, আবার বলবেন যে মাছও খাবো, তাহলে হবে না, যে কোনো একটা বলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই হলো খাবার ইয়া। আর আমাদের দেখেন হ্যাঁ, গরম পানির ব্যবস্থা। আপনাদের নামাজের একটা টাইম দেওয়া আছে, দেখেন নামাজের টাইম পাচ্ছেন কি সবাই? দেখেন নামাজের সময়সূচি দেওয়া আছে, এটা সবসময় মনের কাছে রাখবেন যে নামাজ কয়টায়। অনেকে প্রথম দিন যাওয়ার পরে বোঝেই না যে নামাজ কয়টায়, বাংলাদেশের সাথে কিন্তু মেলে না, ওরা আগে আগে নামাজ পড়ে। শীট দেওয়া আছে দেখেন, ওখানে কিন্তু তাহাজ্জুদের নামাজ হয়, তাহাজ্জুদের নামাজ। আপনারা তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, ইশরাক পড়বেন, পরে রুমে চলে আসবেন। জোহরের নামাজ কিন্তু 12টা 25-এ, আর আমরা পড়ি 1:30টার সময়, টাইম কিন্তু মিলবে না। আসরের নামাজ 3টায়, 3:30টায়, মাগরিব 5টা 51, এশা 7টা 21। এই অনুযায়ী আর আপনারা তো আধা ঘন্টা 1 ঘন্টা আগেই ঢুকবেন সব। আসরের সময় যাবেন, আসর মাগরিব এশা পরে চলে আসবেন। নামাজের শিডিউল তেমন আপনাদের ইফেক্ট করবে না। আর ফজরের জন্য 3টার সময় রেডি হয়ে যাবেন, আর ওখানে তো আর কেউ ঘুমানোর জন্য যাচ্ছেন না, যাবেন নামাজ কালাম পড়বেন। হ্যাঁ হ্যাঁ, কি হ্যাঁ, আপনি যে তারিখে সেই তারিখ ফলো করবেন। প্রতিদিন 1-2 মিনিট কম বেশি হয় না, ওই 1-2 মিনিট কম বেশি তো দেওয়া আছে এখানে, যেভাবে আছে আর কি। 1-2 মিনিট তো কম বেশি হয়, 4-5 মিনিট আগে আসে। দেখেন আর একটা বিষয় হলো কি, এখন কিছু ইম্পর্টেন্ট বিষয়ে আসি। আপনাদের এই যে আলোচনা হলো, এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। যে আলোচনাগুলো হলো, এটা বাসের সাথে আমার কথা বলতে হবে। অনেক সময় বাস যাইতে চায় না, এই সিরাজগঞ্জ দিয়ে পাঙ্গাসিতে যাইতে চায় না। ওরা যদি না যেতে চায়, হ্যাঁ বলবো আমরা তো নেবো এদিক দিয়ে। অনেক সময় মানে না, কারণ বাসের লোকজন তো ফাউল বেশিরভাগ। ওরা যদি না মানে, তাহলে আমাদের রোড দিয়ে ঘুরে যাওয়া লাগবে। হ্যাঁ, আমরা এটাই করবো। সিরাজগঞ্জ লোকজন উঠবে ইয়ের থেকে, ওই কাঠেরপুল থেকে উঠতে পারে, অথবা ওই করিতলা থেকে উঠতে পারে, বাজার স্টেশন থেকে। অত রাত কি, সিরাজগঞ্জে যেতে যেতে তো 6:30 বাজবে। 6:30 তো সকাল ভোর। শেরপুরেটাও তো 5:30 এরকম বাজবে। শেরপুরে তো আপনারাই উঠবেন, আপনাদের সুবিধা মতো জায়গায় দেবো। আপনারা আপনাদের সুবিধা মতো জায়গা বললেন, সেভাবে দেবো আর কি। সোহেল ভাই দিয়ে দেন। এটা হলো, এই জিনিসটা আপনাদের কাছে রাখবেন। এটা হলো সার সংক্ষেপ, সার মর্ম।
একটা শিটে দেওয়া হয়েছে যে ওখানে গেলে কি কি সমস্যা হতে পারে, কি কি প্রিপারেশন মানসিকভাবে আপনি নেবেন। এদিকে দেন হুজুর, এখানে দিয়ে দেন, দেন আঙ্কেল, এখানে 2-3টা দেন। হ্যাঁ আঙ্কেলটা পুরো এটা গেলো হোটেলের। তাহলে এগুলো আপনার মাথায় থাকলো আর কি, এর শিটেও লেখাও আছে। যারা ট্রেনিং করতেছেন না তারা এই বিষয়গুলি নিয়ে ঝামেলা করবে ওখানে যাওয়ার পরে, তো এটা কি হয়েছে, তা আমরা তো বলেই দিলাম যে এই সমস্যা হতে পারে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নাই। এবার দেখেন বিমান সংক্রান্ত নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছা যাব, এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না, কারণ আপনি তো যাইতেছেন উমরা করতে, ওই দিন কোনো কাজ রাখা যাবে না। ফ্লাইট ছাড়তে বিলম্ব হতে পারে, 3:45-এ ফ্লাইট, এয়ারলাইন্স বললো যে ভাই 2 ঘন্টা পিছিয়ে গেছে, তো আমাদের হাত নাই। আবার ক্যান্সেলও করতে পারে, ক্যান্সেল করলে তো বিমানে সবারই করবে, আপনার তো একা করবে না যে ভাই একদিন ক্যান্সেল বা পরের দিন যাবে, বুঝতে পারছেন? এটা মানসিকতা নিতে হবে। পাসপোর্ট ভিসার টিকিট নিজের কাছে রাখবেন, হয়তো স্বামী স্ত্রী যাচ্ছেন, আপনারটা দিচ্ছেন বইয়ের কাছে, বইয়েরটা দিচ্ছেন রাখছেন আপনার কাছে, এটা এই বইটা কখনোই করবেন না, যার যারটা তার কাছে রাখবেন। যে তোমারটা আমার কাছে দাও, আমার কাছে রাখি, এটা করা যাবে না, যার যারটা তার কাছে, একদম হোটেলে না পৌঁছান পর্যন্ত। গত বছর আমার ভাই, এক ভাই বগুড়ার ভাইয়ের বউ পাসপোর্ট হারিয়ে ফেলছিল, অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, আসার দিন যখন আমরা গাড়িতে উঠবো ওই সময় পাসপোর্ট পাওয়া গেছে। তো এই মানে পাসপোর্ট মানে অনুমোদন, পাসপোর্ট ছাড়া দেশ থেকে অনুমোদন নিতে হয় মন্ত্রণালয় থেকে, সৌদি আম্বাসি থেকে। তা আপনি উমরাই করবেন না আপনাকে নিয়ে আমি জেদ্দা মক্কা রিয়াদে দৌড়াদৌড়ি করবো? পাসপোর্ট নিজ দায়িত্বে রাখবেন। যদি মনে করেন যে না পাসপোর্ট বহন করা সমস্যা, আমার কাছ থেকে হারিয়ে যেতে পারে, তাহলে আমাদের কাছে জমা দিবেন, বুঝতে পারছেন? ওই দেশে যাওয়ার পরে অবৈধ মালামাল সঙ্গে রাখা যাবে না, এর দায়িত্ব আপনার। যেমন পান, জর্দা, সুপারি, এগুলো সাথে সিগারেট, এগুলো নেওয়া যাবে না। এর জন্য যদি কোনো জরিমানা করে ওটা আপনার, আমাদের না। ওষুধ নেওয়া যাবে, প্রেসক্রিপশন সহ নিতে হবে, প্রেসক্রিপশন সহ নিতে হবে। আচ্ছা, ট্রলি ব্যাগ ও হ্যান্ড ব্যাগের ওজন ঠিক রাখা। আমরা যে ওজন বলে দিব, হয়তো আসার দিন বললাম 20 কেজি, আপনি নিয়েছেন 40 কেজি, তাহলে অতিরিক্ত ওজনের জন্য প্রতি কেজি ওজনের জন্য 50 রিয়াল করে আপনার জরিমানা দেওয়া লাগবে, এটা আপনার। হ্যান্ড ব্যাগে আমরা যদি বলে দিই 5 কেজি, তাহলে 5 কেজি নেবেন, 7 কেজি বললে 7 কেজি নেবেন। সর্বোপরি আমরা একটা আমির নির্ধারণ করবো, আমিরের নির্দেশনা আপনারা মানবেন, মানা যাবে তো? শুকনো খাবার ও পানির সাথে নেওয়া। শুকনো খাবারের কথা তো বললাম, এই যে প্লেনে আমরা খাবার নিচ্ছি না, আমরা ওই দুপুরে লাঞ্চ আমরা করাবো, সাথে আপেল মালটা কমলা দিয়ে দিলাম। আর আপনারা ওই মুম্বাই যাওয়ার পরে যে বিরতির সময় যে খাবার দাবার ওটা আপনারা সাথে নেবেন, শুকনো খাবার, কারণ আমরা ইয়েতে যা পৌঁছাবো রাত্রে, খাইতে খাইতে সকালের আগে তো আর খাবার নাই। হ্যাঁ, তাহলে সকাল পর্যন্ত খাইতে কী পরিমাণ খাবার নেওয়া লাগবে ওটা আপনার আইডিয়া করে নেবেন, বুঝছেন? যেমন আমি 24 ঘন্টা না খেতে গেলে আমার কিছু হবে না, বুঝছেন? না না, ওখানে অনেকে নিতে পারে, আমরা নেই নাই, অনেকে আছে নিতে পারে, দেখা গেলো আপনার সামনে আরেকজনে খাবার দিচ্ছে, না আমরা তো নেই নাই, বুঝতে পারছেন? 2 দিনের ওষুধ, আপনারা যখন যাবেন 2 দিনের ওষুধ হাতের ব্যাগের মধ্যে রাখবেন অবশ্যই। অনেকে অসুস্থ আছেন, বিমানের ভিতরে যেন খাওয়া যায় অসুস্থ হয়ে পড়লে। আর বিমানের টয়লেট খুব ছোট, চেষ্টা করবেন বিমানের ভিতরে টয়লেট না করাটাই ভালো, জরুরি হলে করবেন। আর ওখানে সব সুইচ সিস্টেম, দেখা গেলো টয়লেট করলেন আপনি পানি খুঁজে পাচ্ছেন না, পানি নাই, সব অটো সিস্টেম। আর কানেক্টিং ফ্লাইটের বিরতি, যাওয়ার দিন 3 ঘন্টা 25 মিনিট বিরতি, আসার দিন, যাওয়ার দিন আমরা 80 জন একসাথে যাব একই ফ্লাইটে, 80টা সিট পাওয়া খুব কঠিন। যাওয়ার দিন একসাথে যাব, আসার দিন একই দিনে আসবো, কিন্তু 2 বিমানে আসবো, আলাদা আলাদা, 40 জন আলাদা আলাদা করে আসবো, বুঝতে পারছেন? টাকাতেই নামবে, আসার দিন ওমান হয়ে আসবে, ওমান, ওই দিন আর ইন্ডিয়াতে না, ওমান মাস্কাট। আচ্ছা, এটা গেল বিমানের হোটেলের। এবার আসেন দেখেন ট্যুর সংক্রান্ত, এটা অনেকটা বলাই হয়েছে। যথাসময়ে আপনারা রিসেপশনে নামবেন, আমরা যদি টাইম দিই 5টায় নামবেন। আপনার যত কাজই থাক, এটাও তো একটা কাজ, যত কাজই থাক এর মধ্যে আপনি নামবেন, কোনো অজুহাত দেওয়া যাবে না, ভাই নামাজ পড়ে গেছি আসতে দেরি হয়েছে। আপনি অন্য বেলা পড়েন, আপনি তাওয়াফ করতে গেছেন, আপনাকে বলা হয়েছে ফজর পরে নিচে থাকবেন, আপনি ফজর পরে তাওয়াফে গেছেন, তাহলে আপনার জন্য পুরা লোকজন বসে থাকবে, পেরেশানিতে থাকবে, তাহলে আপনাকে হয়তো আমাদের রেখে যাওয়া লাগবে, তাছাড়া তো সবার সমস্যা হবে। হোটেলে ভিজিটিং কার্ড সঙ্গে রাখবেন, এজেন্সির নির্ধারিত পোশাক পরে যেতে হবে যেদিন আমরা ট্যুরে যাব। বাস লেট করলে ধৈর্য হারা হওয়া যাবে না, কারণ আমরা তো আর ইচ্ছা করে বাস লেট করবে না। দলবদ্ধভাবে গাড়িতে উঠবেন,
অনেকে বাসে উঠবেন, উঠে বাসের আগে সিট আটকা রেখেছে, আমার বউ এসে বসবেন এখানে, অমুক এসে বসবো, আমি 5টা সিট আটকা রাখলাম। সিট আটকানোর দরকার নাই, যে যেখানে সিট পান বসে পড়বেন। মহিলারা মহিলাদের জায়গায় বসলো। আর ওই দেশের বাসে কোনো ঝাঁকি নাই, সামনে বসলেও যা, পিছনে বসলেও তাই। অনেকে মনে করেন যে বমি হবে, ওই দেশের বাসে কিন্তু বমি আসে না, কোনো গন্ধ নাই, কিছু না। আর ওই বাসগুলোতে টয়লেটও আছে, বাসের ভিতরে জরুরি হলে বাসের ভিতরেই টয়লেট আছে। গাইডগণ এক এক সময় এক এক গাড়িতে উঠতে পারে, কারণ আমি এক গাড়িতে আছি, হুজুর এক গাড়িতে আছে। আপনি হয়তো বললেন যে এই হুজুরে আমার গাড়ির দেন, এটা আমরা মিলে জেলেই করবো আর কি। যে যে গাড়িতে ওঠে মনে করেন ওটা ফয়সালা। নির্দিষ্ট সময়ের মধ্যে গাড়িতে ফিরে আসতে হবে। আমরা একটা টাইম দিলাম যে আরাফার ময়দানে নামলাম, আপনার 12টার সময় আবার বাসে চলে আসেন। 12:30 বাজে আপনার খবর না, আমরা রেখে চলে আসবো, আপনি অন্য একটা গাড়িতে করে মক্কায় চলে আসবেন। যারা নির্দিষ্ট সময়ের পরে গাড়িতে আসবেন তাদের জন্য, বুঝতে পারছেন? আমরা পর্যাপ্ত সময় দেবো ঘোরার জন্য। এর মধ্যে যদি আবার কেউ বেশি ইয়া করে যে না আমি আরও ঘুরবো, তাহলে অন্য দিন আবার আসেন, কিন্তু আজকে টিমের সাথে যেতে হবে। ট্যুরের সময় এবং রাস্তার বিরতিতে আমাদের যাবতীয় খাবার দাবার শুরু হবে মক্কাতে হোটেলে পৌঁছার পর থেকে। এজেন্সির যে খাবার মক্কার হোটেলে পৌঁছার পর থেকে খাবার শুরু। আবার যেদিন আমরা হোটেল ছেড়ে দেবো সেদিন থেকে খাবার শেষ। এরপরে রাস্তার ভিতরে যে খাবার দাবার এগুলো সব হাজির। ধরেন আমরা সকালে নাস্তা করব, দুপুরে খাবার খাবো, দুপুরেরটা আমরা বিমানের পরিবর্তনটা আমরাই দিচ্ছি। আসার দিন ধরেন মানে রাস্তার যত খাবার সব আপনার নিজ দায়িত্বে, এবং নাস্তা টাস্তা আপনি আগেই রেডি করে রাখলেন, পানির বোতল টোতল নিলেন। মানে এজেন্সির সাথে খাবার শুরু হোটেলে যাওয়ার পর থেকে, হোটেল টু হোটেল, বুঝতে পারছেন? হোটেল টু হোটেল। এগুলো আলোচনা করতেছি কি জন্য? এক্সপিরিয়েন্স থেকে, বুঝছেন? অনেক হাজি জানে না, তো যার কারণে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়, বুঝছেন? যার জন্য এগুলো কথাগুলো আপনাদেরকে ক্লিয়ার করা হলো আর কি। পানি এবং নাস্তা অবশ্যই সঙ্গে নেবেন। হোটেল, বিমান এবং ট্যুর সংক্রান্ত বিষয়গুলো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার একটা বিষয় হলো, অন্যান্য কিছু বিষয় দেওয়া আছে। হজ সফর সামগ্রী রেডি করা। আপনারা আমাদের এই আলোচনা শেষে নামাজ পড়ে নেব আর খাবার খেয়ে নেব, এর মধ্যে আপনারা লিস্টটা জমা দিয়ে দেবেন, হজ সফর সামগ্রী কে কী নেবেন। যারা নিতে ইচ্ছুক আমাদের কাছে তো দিতে হবে, না দিলে তো বুঝবো না। দেবেন, আপনি টাকা 2 দিন পরে দেন, সমস্যা নাই। লিস্টটা দিলেন, আমাদের কালকে লোক যাবে ঢাকায়, যায় মালগুলো নিয়ে আসবে। আপনারা ইচ্ছে করলে কালকে অফিস থেকে কালেক্ট করতে পারেন, পরের দিনও নিতে পারেন। যারা দূরে আছেন তাদের পৌঁছা দেবো আমরা। আপনার যেটা যেটা লাগে সেটা সেটা নেবেন। এই বিষয়ে ট্রেনিং শেষে দেখা করেন, যারা লাগেজ টাগেজ নেবেন আমার সাথে দেখা করেন। রিয়াল এন্ডোর্স করা, যারা রিয়াল করবেন, যে আমার ওখানে যা কেনাকাটা করব, যারা রিয়াল করবেন মানি এক্সচেঞ্জারে যেতে হবে, হয়তো বগুড়া বা সিরাজগঞ্জে, এখানে তো নাই, অথবা ঢাকা এয়ারপোর্ট থেকে। তো রিয়াল এক্সচেঞ্জের আমাদের একটা সুবিধা আছে যে আমার ওইখানে পার্টনার আছে, যারা রিয়াল করবেন আমাকে এখানে টাকা দেবেন, ওখান থেকে রিয়াল নেবেন বাংলাদেশের রেটই। এখানে যে রেট তার চেয়ে একটু কম পাবেন, তার চেয়ে একটু কমে পাবেন। হয়তো আপনি এখন বর্তমানে 33 টাকা বা 33.5-10 পয়সা চলতেছে, যেদিন যে রেট আসে সেই রেট অনুযায়ী পাবেন। হয়তো আজকে আমাকে 33,000 টাকা দিলেন, আপনাকে 1,000 রিয়াল দিয়ে দেবো, হিসাব ক্লিয়ার। কালকে যদি রিয়াল 40 টাকা করেও হয়, আপনাকে 1,000 রিয়ালই দেওয়া হবে। রেট কমে যদি 20 টাকাও আসে, আপনাকে 1,000 রিয়ালই দেওয়া হবে, মানে আজকার রেটে হিসাব। আচ্ছা, যেদিন আপনি টাকা দিবেন রিয়ালের, সেই দিনের হিসাবে আপনি রিয়াল পাবেন, বুঝতে পারছেন? যারা ইচ্ছুক যে এখানেই টাকা দিয়ে দিবেন, মক্কাতে যা রিয়াল নিয়ে নেবেন, ওটা দিয়ে দেবো। জি 100 নোট হলো 33 টাকায় 1 টাকা ধরেন, বাংলাদেশি টাকায় 33 টাকা, মানে 3300 টাকায় 100 রিয়াল। 3300 টাকায় 100 রিয়াল পাবেন ওই দেশের। আচ্ছা, তায়েব জেদ্দা আমরা যেটা করবো এবার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আপনারা ট্যুরের বিষয়ে বলছিলেন, তায়েব জেদ্দা বদর। তায়েব জেদ্দা বদর 200 রিয়াল করে নেয় অন্য এজেন্সি, আমরা নির্ধারণ করছি 150 রিয়াল, এবং এটা বাংলাদেশ থেকে নিয়ে নেব। ওই দেশে যাওয়ার পরে যারা উমরা করে আসছেন, ঝামেলা হয়, হাজির রুমে যা টাকা তোলা, বাই টাকা দেন। মক্কাত মানে জেদ্দায় যাওয়ার একদিন, তায়েবে যাওয়ার দিন, বদর যাওয়ার দিন টাকা তোলা একটা ঝামেলা। এই জন্য আমরা বাংলাদেশ থেকে নিয়ে নেব। 150 রিয়াল 3টা স্পট, 150 রিয়ালে প্রায় 5,000 টাকার মতো আর কি। তায়েব জেদ্দা বদর মানে ওখানকার যে সিটি ট্যুরগুলো, তাহলে আপনার আর কোনো ওখানে যায় কোনো টাকা দেওয়া লাগলো না, এখান থেকে সব ক্লিয়ার, বুঝতে পারছেন? যারা ট্যুরে যাবেন এখান থেকে ক্লিয়ার করুন, ওখানে যাওয়ার পর আমরা আর এন্ট্রি করবো না। হ্যাঁ, 3টা স্পট 200 রিয়াল করে, আমরা একটু 150 রিয়ালে করে দেবো আর কি, 150 রিয়াল। আচ্ছা, ন্যূনতম খরচা বলতে এখানে ধরেন ঘোরাফেরা করলে 150 রিয়াল,
খেজুর যদি আপনি 10 কেজি কেনেন, এটা তো তার নিজের অ্যাবিলিটির উপর নির্ভর করবে। আপনি যদি 10 কেজি কেনেন, খেজুর অবশ্যই ভালোটা কিনবেন। ওই 10 টাকা 5 টাকার কেজি খেজুর কিনবেন না, নিয়ে আস্তে আস্তে পৌঁছে দেবো। আপনারা সর্বনিম্ন হলেও 20 রিয়াল, 20 টাকা কেজি রিয়ালের খেজুর কিনবেন। বুঝতে পারছেন? সর্বনিম্ন 20 টাকা কেজি হলেও 10 কেজির দাম 200 রিয়াল। আর জায়নামাজ ধরেন 15-20 রিয়াল করে আছে, 20টা জায়নামাজ নিলে না তো 500 রিয়ালের মতো হলে মোটামুটি হয়ে যাবে। 20 রিয়াল মানে 600 টাকার উপরে। জি আমাদের যে পত্রিকা আছে হজ গ্রুপের প্যাকেজ দিয়েছে, বুঝছেন? ওদের লেখছেন মিশর, হ্যাঁ মিশর এবং ইয়া সহ আর কি দিয়েছে কি দিয়েছে উপহার জন্য বলে একটা সংযোগ দিয়েছে। আচ্ছা ওটা করা যায়, ওটা আচ্ছা ওটা হলো আপনি 2 দেশ হয়ে যেতে পারবেন, ওটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। যেমন আপনি মক্কাতে 5 দিন, মদিনায় 5 দিন, মিশরে 5 দিন, বা 7 দিন 7 দিন করে প্যাকেজ করে, তাহলে ওই দেশে যাইতে যে খরচ সেটা এক্সট্রা নিয়ে তারা, এর ভিতরে না। তাহলে তায়েব জেদ্দা বদরের টাকা আপনারা দিয়ে দেবেন, যারা ওখানে যা ট্যুরে যেতে ইচ্ছুক বাংলাদেশে দিয়ে দেবেন, আমরা ওই দেশে যা টাকা তুলব না। রিয়াল যারা ইন্ডোর্স করতে চান এবং এখানকার সে রেট কম পাবেন, আপনি বগুড়ায় খোঁজ নেবেন, সিরাজগঞ্জে খোঁজ নেবেন, এখানে যদি 33 টাকা 10 পয়সা হয়, এখানে 33 টাকা 5 পয়সায় পাবেন। এবং মানি চেঞ্জারে যেটা একটা সমস্যা হয়, একটা টাকা জাল ঢুকাই দিছে, টাকা শেষ আপনার। আর আমাদের ব্যবস্থাপনায় নিলে একদম অরিজিনাল পাচ্ছেন, ঠিক আছে? জাল হলে ওটা রিস্ক আমাদের। হ্যাঁ ডলার জাল আছে, সব জাল আছে। ডলার নিতে, ডলারের সমস্যা হয়, ডলার আবার ভাঙ্গে আবার রিয়াল করা লাগবে। ডলার আবার না 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 মাঝখানে খরচ নেই, ওখানে পৌঁছার পর থেকে শুরু আর কি। এবং সৌদি সিম আপনারা অবশ্যই ওখানে যাওয়ার পরে কম দামি যে সিমগুলো আছে সিম কিনবেন। সিম না একটা সিম কিনবেন, আর সিম 20 রিয়াল 30 রিয়াল 50 রিয়াল, ওটা এমবির উপর নির্ভর করবে। আর কথা বলার জন্য ওখানকার হোটেলের রিসিপশনে, হোটেলের নিচতলায় বসার জায়গা আছে, ওয়াইফাই আছে। যাদের মানে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ফ্রি কথা বলতে পারবেন বাংলাদেশে মেসেঞ্জারে। হোয়াটসঅ্যাপ বন্ধ, ওই দেশে হোয়াটসঅ্যাপ বন্ধ। হ্যাঁ এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে। আপনি যদি মনে করেন আমার সিম দরকার নাই, আমি ওয়াইফাই কথা বলবো, তাহলে কথা বলতে পারেন। কিন্তু সিমের সুবিধা কি, আপনি হারায় গেছেন তখন আমাদের ফোন করতে পারতেছেন, বা আমরা আপনাকে ফোনে পাচ্ছি না, হয়তো নেট নাই, আপনাকে তো পাবো না আমরা। বুঝতে পারছেন? সিম সবাই নেবেন, সিম কেনার মানসিকতা নেবেন। আর যারা মোবাইল চালাতে জানেন তারা অ্যান্ড্রয়েড ফোন নেবেন, নর্মাল ফোন নেবেন না। তাহলে ওখানে যা বুঝতে পারেন বাংলাদেশে আপনি কথা বলতে পারবেন। যখন আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যাবেন তখন আরেকজনের বসায় থাকা লাগবে, হাজি সাহেব ফোন দেন কথা বলি। না বাটন ফোন নেওয়ার দরকার নেই, শেষ আমাদের জন্য শেষ। আর হুইল চেয়ার যারা অসুস্থ হয়ে পড়বেন, আর নামাজ আমরা জামাতে পড়বো, যারা একটু সবাই চুপ থাকি, আলোচনাটা শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণ আছে। হুইল চেয়ার যাদের হুইল চেয়ার দরকার, অসুস্থ হয়ে পড়ছেন, কাবাগর তাওয়াফ করতে করতে আর হাঁটতে পারতেছেন না, ওখানে হুইল চেয়ার ভাড়া পাওয়া যায়। বাংলাদেশ থেকে নেওয়ার দরকার নাই, বয়ে নিয়ে যাওয়ার দরকার নাই, ওখানে ভাড়াই পাওয়া যায়, বুঝছেন? ওখানে ভাড়া পাওয়া যায়। এবং যে অসুস্থ হয়ে পড়বেন তার যে মাহারাম, সে তার নিজ দায়িত্বে তাওয়াফ সাই করাবেন। আমরা তো গাইড, আমরা কয়জনকে দেখবো? আমরা যদি একজনের হুইল চেয়ার ঠেলি, আরও তো হাজি আছে 80 জন, তাহলে আমরা ব্লক হয়ে গেলাম। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, ঠিক আছে? হুইল চেয়ার যার মাহারাম যে অসুস্থ হবে সে একজনের দায়িত্বে থাকবে আর কি। প্যাকেজ রেটের ভিন্নতা সম্পর্কে এটা তো আপনাদেরকে বললামই। আমাদের এবার 2টা প্যাকেজ, মক্কাতে শুধু হোটেল ডিফারেন্স হচ্ছে, তাছাড়া সব যাওয়া আসা ঘোরাফেরা খাওয়া দাওয়া সব সেম। বুঝতে পারছেন? আমরা একটা না, আমরা তো মদিনার থেকে যাই একটা করব, তাইফ থেকে একটা করব, তাদের জন্য আরেকটা। তাছাড়া যারা মহিলা যারা আছেন আয়সা মসজিদ থেকে করতে পারেন। আরেকটা, হ্যাঁ আরেকটা মসজিদ আছে, মসজিদে জিরানা, ওখান থেকেও করতে পারেন, অপশন আছে। আপনি প্রতিদিন ওমরা করতে পারেন ইচ্ছা করলে। আপনি প্রতিদিন ওখানে গাড়ি ভাড়া, যেগুলো লোকাল বাস চলে, 20 রিয়াল করে ভাড়া নেয় তাইফ, 20 রিয়াল করে ভাড়া। বাসে গেলেন আবার বাসে আসলেন, এসে তাওয়াফ করলেন। হ্যাঁ করা যাবে, হ্যাঁ করা যাবে, করা যাবে। আমাদের মোটামুটি এই শীটটা সবাই পাইছেন, এটা সবার, হ্যাঁ ওই এরকমই।
হ্যাঁ হ্যাঁ আপনারা মক্কাতে থাকাকালীন প্রতিদিন একটা দুটো করে উমরা করতে পারবেন যদি আপনার এনার্জি থাকে, সেই ব্যবস্থা আমাদের আছে। গাড়ি ঠিক করে দেবো, গাড়িতে যাবেন, ওই গাড়িতে যা এরাম পরে আবার আসবেন, এসে তাওয়াফ সাই করবেন, পরে পরের দিন আবার যাবেন। আমাদের যে শিডিউল দেওয়া আছে এই শিডিউল অনুযায়ী আপনি 2 দিনের বেশি করা কঠিন হয়ে যাবে, কারণ আপনার তাওয়াফ আনলিমিটেড, যত পারেন আপনি তাওয়াফ আনলিমিটেড। আচ্ছা, তাহলে মোটামুটি আলোচনা এইটুকুই। আমরা এখন নামাজের বিরতি দিচ্ছি। হাজি সাহেবরা একটু মনোযোগী হই, আমরা একটু মনোযোগী হই। আমরা এখন নামাজের বিরতি দেব। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। দ্বিতীয় পর্ব হচ্ছে প্র্যাকটিক্যাল। এহরামের কাপড় পরা, ফরজ ওয়াজিব কয়টি, কিভাবে করবে এটা আলোচনা করবেন, আমাদের হুজুর আছেন, উনি আলোচনা করবেন। সেই সাথে প্রশ্নোত্তর পর্ব থাকবে। আপনাদের যা যা প্রশ্ন আছে, যা আলোচনা হলো, এর ভিতর থেকে যদি আরও কিছু জানার থাকে প্রশ্ন করবেন, উত্তর দেব। বুঝতে পারছেন? আরও যে ইয়ার লিস্টগুলো জমা দেবেন, কেনাকাটা যদি কেউ করেন লিস্ট জমা দেবেন, আর রিয়াল যদি করেন ওটাও জানাবেন। আমাকে আবার সৌদিতে জানাইতে হবে যে আমি এত টাকা পাঠাবো।